কমার্সের শিক্ষার্থীদের স্বাগতম। তোমরা অনেকে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে অনেক সমস্যা ফেস করো। তার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা যেটা ফেস করো সেটা হলো আর্থিক অবস্থার বিবরণী। আজ আমি তোমাদের সেই আর্থিক অবস্থার বিবরণী খুব সহজভাবে সমাধান করে দেখাবো। অবশ্য অধ্যায়টি অনেক বড় হয়, তোমাদের পুরো অঙ্কগুলো একবারে দেখানো সম্ভব হবে না। তাই আজ আমি তোমাদের বিষয়দার বিবরণী সহজভাবে সমাধান করে দেখাবো। তাহলে চলো ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার পূর্বে তুমি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবে। আর এরকম নতুন নতুন অধ্যায় ভিত্তিক ভিডিও পেতে যদি চাও তাহলে অবশ্যই আমার সাথে থাকবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। বিষয়দ্বয় বিবরণীর ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম কোন বিষয়টি জানতে হয়? নিট বিক্রয়। এখন নিট বিক্রয় ক্ষেত্রে কিন্তু অনেক একটা সূত্র আছে। আমি মূলত পুরো সূত্রটা তোমাদের তুলে ধরলাম না, কারণ সূত্র তুলে ধরতে গেলে বোর্ডেও কুলাবে না। আর তোমরা তো জানো হিসাব বিজ্ঞান অঙ্ক কত বড় হয়ে থাকে। তাই আমি তোমাদের সূত্রের জাস্ট মূল অংশটুকু তুলেছি, যার মাধ্যমে তোমরা যে বুঝতে পারো সহজে যে কোন কোন টপিকগুলো আসবে। আর আমি ওই টপিকগুলি ভেঙে তোমাদের বলবো, ওই বিষয়ে কোনো টেনশন করো না। সর্বপ্রথম তাহলে চলো সর্বপ্রথম আমরা নিট বিক্রয় নিয়ে কথা বলি। নিট বিক্রয়ের ক্ষেত্রে কি কি আসে? আরেকটা বিষয়, তোমরা ক্লাসটি করার সময় অবশ্যই খাতা ও কলম নিয়ে বসবে। তাহলে শোনো, নিট বিক্রয়ের ক্ষেত্রে তোমাদের কি কি আসে? নিট বিক্রয়ের ক্ষেত্রে সর্বপ্রথম আসে বিক্রয় যোগ অলিখিত বিক্রয়। এছাড়াও নিট বিক্রয় বের করার ক্ষেত্রে আমাদের আরো কিছু মাইনাস করতে হয়। সেই মাইনাসগুলো কি কি? মাইনাস বিক্রয় ফেরত, মাইনাস বিক্রয় বার্তা, মাইনাস বিক্রয় ভ্যাট, মাইনাস মুনাফাহীন পণ্য বিক্রয়। এই বিষয়গুলো মূলত তোমাদের নিট বিক্রয়ের ক্ষেত্রে প্রশ্নে আসে থাকে। তাই তোমরা আমি যে হিসাবগুলোর কথা বলো সেগুলি খাতায় নোট করে রাখবে। নিট বিক্রয়ের ক্ষেত্রে এগুলো আসে। এরপর আসে যাক বাদ বিক্রিত পণ্যের ব্যয়। এখানে তোমাদের একটু ট্রিকি হয়ে থাকে। এখানে তোমাদের অনেক সময় প্রশ্ন অনেক ধরনের হয়ে থাকে যা তোমরা অনেকে বুঝতে পারো না। জাস্ট বিক্রিত পণ্য ব্যয়ের ক্ষেত্রে অনেক ট্রিক্স খাটানো হয়। তোমাদের এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আমরা প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয় যোগ আমদানি শুল্ক, মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ এগুলো যোগ করি। আর বাদ কি করি? সমাপনী মজুত পণ্য। তবে একটা বিষয়, আমরা যেগুলো যোগ করলাম সেগুলো কি তোমরা জানো? সেগুলো সবই প্রত্যক্ষ খরচ। তাই আমি সংক্ষেপে এখানে জাস্ট প্রত্যক্ষ খরচের কথা তুলে ধরেছি যোগ বলে। এখন আসো প্রশ্নের দিক থেকে। প্রশ্নের দিকে এখান থেকে কি কি ট্রিক্স খাটানো হয়। এখানে কখনো প্রশ্ন করা হয় ক্রয়কৃত পণ্যের ব্যয় কত, আবার কখনো প্রশ্ন করা হয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, আবার কখনো প্রশ্ন করা হয় বিক্রিত পণ্যের ব্যয় কত। আমরা সাধারণত বিক্রিত পণ্যের ব্যয়টি বের করি, কিন্তু আমরা কখনোই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অথবা ক্রয়কৃত পণ্যের ব্যয়টা জানি না। তোমরা নিজেরাও যারা ভিডিওটি দেখছো তারা অনেকেই এই ওয়ার্ডটি মানে এই বাক্যটি নতুন শুনছো, আমার যদ্দূর মনে হয়। তাহলে চলো আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আর ক্রয়কৃত পণ্যের ব্যয় কিভাবে বের করে সেটা জানি। এটা খুবই সহজ। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হলো এই প্রারম্ভিক মজুত পণ্য আর এই প্রত্যক্ষ খরচ, এই জাস্ট এই দুটো যোগফল। আমরা যে সমাপনী মজুত পণ্য বাদ দিই এটা কিন্তু আসবে না। আমাদের প্রারম্ভিক মজুত পণ্য এবং প্রত্যক্ষ খরচ সমূহ, প্রত্যক্ষ খরচগুলো কোনগুলো? ক্রয়, মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, ওই যেগুলো তোমার এখানে যোগ করতে হয়। তার মানে প্রারম্ভিক মজুত পণ্য যোগ যে প্রত্যক্ষ খরচগুলো আছে সেগুলো যোগ করলে কি পাবো আমরা? সেগুলো যোগ করলে পাবো আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেলাম যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সমান কি? প্রারম্ভিক মজুত পণ্য যোগ প্রত্যক্ষ খরচ সমূহ। তারপর আসে যাক ক্রয়কৃত পণ্যের ব্যয়। ক্রয়কৃত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে তোমরা কি করবে? সেটা হলো ক্রয়কৃত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে তোমার জাস্ট এই যে প্রত্যক্ষ খরচগুলো আছে, এই যে এখানে প্রত্যক্ষ খরচগুলো পাচ্ছ, এই প্রত্যক্ষ খরচ সময় শুধু যোগ করবে। এখানে প্রারম্ভিক মজুত পণ্য আসবে না। আগের বার যখন আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় বের করেছি তখন কিন্তু আমরা প্রারম্ভিক মজুত পণ্য যোগ করেছিলাম, বাট এখানে শুধুমাত্র প্রত্যক্ষ খরচ হিসেবে যেগুলো আছে সেগুলি যোগ হবে। কোন রকম সমাপনী মজুত পণ্য বাদ বা প্রারম্ভিক মজুত পণ্য এর সাথে যোগ হবে না। জাস্ট প্রত্যক্ষ খরচ সময় তুমি যোগ করলে সেটা হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয় পেয়ে যাবে। সাপোজ ক্রয় যোগ মজুরি যোগ আমদানি শুল্ক
যোগ জাহাজ ভাড়া যোগ ডক চার্জ, এই তো এগুলি। তার মানে বুঝতে পারলে যে এই ধরনের 3 ধরনের প্রশ্ন হয়ে থাকে। এর মাধ্যমে তোমরা কি পাবে? এর মাধ্যমে যে প্রত্যক্ষ খরচ, প্রাথমিক মজুত পণ্য যোগ প্রত্যক্ষ খরচ, এর মাধ্যমে তোমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাবে। আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে সমাপনী মজুত পণ্য যদি তুমি বাদ দাও তাহলে কি পাবো? বিক্রিত পণ্যের ব্যয়, তাই না? এই যে এটা। আর সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে অনেক সময় অনেক সমন্বয় দিয়ে থাকে, সেগুলো নিচে সমন্বয়টা অনেক খেয়াল করবে। আর এবার আসা যাক নিট বিক্রয় আর বিক্রিত পণ্যের ব্যয়। নিট বিক্রয় থেকে যদি তুমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দাও তাহলে পাবা নিট লাভ, মোট মুনাফা। তোমাদের এই বিষয়টা অনেক খেয়াল রাখতে হবে যে আমরা প্লাস ফলাফলটা প্লাস পাচ্ছি না মাইনাস পাচ্ছি। যদি তুমি এই ফলাফলটা প্লাস পাও তাহলে তোমার এটা মোট মুনাফা, আর যদি তুমি এই ফলাফলটা মাইনাস পাও তাহলে এটা মোট ক্ষতি। তাহলে বুঝতে পারলে মোট মুনাফা কিভাবে বের করবে? সর্বপ্রথম নিট বিক্রয়, তারপর বিক্রিত পণ্য ব্যয়। আর বিক্রিত পণ্য ব্যয়ের ক্ষেত্রে কিছু ট্রিক্স আছে, সেগুলো আমি তোমাদের বললাম, ওগুলো মাথায় রাখবে। তাহলে বিক্রিত পণ্য ব্যয়ের প্রশ্নগুলো সব যে কোনো ধরনের প্রশ্ন সমাধান করতে পারবে। আর বিক্রিত পণ্য ব্যয় নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্য ব্যয় বাদ দিলে তুমি মোট মুনাফা পাবে। তাহলে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এরপর আসা যায় পরিচালনা ও অপরিচালন আয় ব্যয়ের ক্ষেত্রে। আমরা একটু আগে শিখলাম মোট মুনাফা হচ্ছে, তাই না? এখন দেখো মোট মুনাফার পরে কি যোগ করতে হয়? পরিচালন আয়। পরিচালনা আয়ের ক্ষেত্রে তোমরা 3টি বিষয় মনে রাখবে, সেটা হচ্ছে বাট্টা প্রাপ্তি, চালানি কারবারের মুনাফা, আর আরেকটা হচ্ছে কমিশন প্রাপ্তি। সাধারণত আমরা 19 যখন পড়েছিলাম তখন কমিশন প্রাপ্তি পড়েছি পরিচালনা আয়ের ক্ষেত্রে, বাট ইন্টার লেভেলে এসে কমিশন প্রাপ্তি আর পরিচালনা আয়তে নেই, অপরিচালনা চলে গেছে। তাই তোমরা এখানে পরিচালনা আয় দিলেও পারো, না দিলেও পারো। আমি সাজেস্ট করবো যেহেতু ইন্টার চেঞ্জ হয়েছে তাই তোমরা পরিচালনা আয় কমিশন প্রাপ্তিটা দিবে না, এখানে অতটা জটিলতা নেই। এরপর আসি বাদ পরিচালনা ব্যয়। অবশ্যই তোমাদের পরিচালনা ব্যয় শেখার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে যে তোমার আগে অপরিচালনা আয় ব্যয় জানতে হবে। অপরিচালনা আয় ব্যয় জানলে তুমি পরিচালনা ব্যয় এমনিতেই পারবে, কারণ পরিচালনা ব্যয় অনেক হিউজ আর থাকায় তোমরা অনেকেই মুখস্থ বা মনে রাখতে পারো না। তাই আগে অপরিচালনা ব্যয় যায়, আয় ব্যয় যায়। অপরিচালনা আয়ের ক্ষেত্রে জাস্ট 3টে কি 4টে ওয়ার্ড মাথায় রাখলে তোমার হয়ে যাবে। সেটা কি? অপরিচালনা আয়ের ক্ষেত্রে তোমার মাথায় রাখতে হবে সম্পদের সুদ, সাপোজ বিনিয়োগের সুদ, তারপর বিভিন্ন সম্পদের সুদ থাকে না, সেরকম ব্যাংকের জমার সুদ। এক কথায় সম্পদের সুদগুলো তোমার পরিচালন আয়, যে কোনো ধরনের সম্পদের সুদ হতে পারে সেটা। এর পাশাপাশি তুমি যদি ভাড়া প্রাপ্তি পাও তাহলে সেটাও তোমার অপরিচালন আয়। এছাড়া শিক্ষানবিশ স্যালামি আর শিক্ষানবিশ ভাতা। তোমরা অনেকেই এই দুটো জিনিস নিয়ে অনেক কনফিউজ হয়ে যাও যে কোনটা স্যালামি কি আয় হবে নাকি ভাতা আয় হবে, নাকি স্যালামি ব্যয় হবে নাকি ভাতা ব্যয় হবে। এটা নিয়ে অনেকেই কনফিউজ হও, আমি নিজেও কনফিউজ হতাম। বাট আমি নিজের যে ট্রিক্স খাটিয়ে এটা মনে রাখতাম, সেটা হলো স্যালামির বিষয়টা। আমি একটা মনে রাখতাম আর একটা অটোমেটিক্যালি শিখে যেতাম। সেটা কি? আমরা স্যালামির ক্ষেত্রে মাথায় রাখবো যে আমি বড় লোক মানুষ, আমি সবসময় স্যালামি পাই, আমি কারোর স্যালামি দিই। স্যালামির মধ্যে সালাম, এখানে মনে করেন যে ঈদ সালামি, সালামের কথা বলছি। তাহলে তুমি যদি একটা সম্মানীয় মানুষ হো তাহলে তুমি সালাম পাবা, তার মানে কি সালামি তোমার আয়। সো তোমার মাথায় রাখবে শিক্ষানবিশ সালামি আমার আয়, সম্মান পাই, আর ভাতাটা ব্যয়। আর তারপরে আসি অপরিচালন ব্যয়ের ক্ষেত্রে, তাই না? লাস্টের যেটা অপরিচালন ব্যয়ের ক্ষেত্রে কিছু আইটেম আছে, যেমন দায়ের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্ত সুদ ইত্যাদি। যে কোনো দায়ের সুদ তোমার অপরিচালন ব্যয়। এর পাশে আরো কিছু আছে ব্যাংক চার্জ। তারপরে আছে তোমার বিভিন্ন ধরনের চুরি। অনেক সময় ব্যবসা প্রতিষ্ঠানে অনেক ধরনের ক্ষতি হয়ে থাকে, চুরি হয়ে থাকে, টাকা পয়সা চুরি হয়ে থাকে, বিভিন্ন রকম ক্ষতি হয়ে থাকে, যা আমরা বিবিধ ক্ষতি নামে জানি, সেটাও তোমার অপরিচালন ব্যয়। আর আরেকটা বিষয় যে আমরা যদি স্থায়ী সম্পদ প্রতিষ্ঠানের স্থায়ী সম্পদ বিক্রি করি তাহলে ওখান থেকে লাভও হতে পারে, ক্ষতি হতে পারে। যদি আমার স্থায়ী সম্পদ বিক্রি থেকে লাভ হয় তাহলে সেটা আমার অপরিচালন আয়, আর যদি আমার ক্ষতি হয় তাহলে
তাহলে সেটা আমার অপারেশনাল ব্যয়। তোমরা জাস্ট এগুলি তো জানতে পারলে যে অপারেশনাল আয় কোনটা আর এবং অপারেশনাল ব্যয় কোনটা, যার মাধ্যমে তোমরা এখন পরিচালন ব্যয়টাও বুঝতে পারবে। কারণ তোমার যদি অপরিচালন আয়, অপরিচালন ব্যয় এবং পরিচালন আয়টা জানা থাকে, অটোমেটিক্যালি তুমি পরিচালন ব্যয়টা মাথায় নিতে পারবে। এখন দেখো, পরিচালন আয়ে আমরা যোগ করেছি, তারপর কি করব, যোগফলের সাথে পরিচালন ব্যয় বের করব। আর পরিচালন ব্যয়ের মধ্যে তোমাদের একটা বিষয় আছে, সেটা হচ্ছে অনাদায় পাওনা। আমি অনাদায় পাওনার জন্য আলাদা একটা ভিডিও করতেছি, তোমরা সেখানে আরো বিস্তারিতভাবে অনাদায় পাওনা শিখতে পারবে। তাই আমি চাই না যে এর মধ্যে ঢুকিয়ে তোমাদের আরো কনফিউজ করে দিতে। অনাদায় পাওনা বাদেই তোমার এই পরিচালন ব্যয়ের ক্ষেত্রে সেরকম আর কোনো ঝামেলা নেই। বিভিন্ন সাধারণ যেসব ব্যয় হয়, কমিশন, বেতন, ভাড়া, তারপরে ভাড়া প্রাপ্তি না কিন্তু ভাড়া প্রদান, তারপরে তোমার বিদ্যুৎ বিল, বিভিন্ন থাকবে, সাপোজ এগুলি তোমার এখানে আসবে পরিচালন ব্যয়ের মধ্যে। আর পরিচালন ব্যয় বাদ দেওয়ার পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরিচালন মুনাফা। আর পরিচালন মুনাফা পরে আমরা আমাদের ধাপা শিখি অপরিচালন আয় ব্যয়। আর অপরিচালন আয় ব্যয়ের ক্ষেত্রে তোমাদের তো বললাম যে অপরিচালন আয় যোগ হবে আর অপরিচালন ব্যয় বিয়োগ হবে, আর আমি ওটা বলেছি। এর মাধ্যমে আমরা যেটা পাবো সর্বশেষ সেটা হচ্ছে নেট ক্ষতি অথবা নেট মুনাফা। আশা করি তোমাদের পুরা বিস্তারিত খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আর তোমরা যদি এখনো বুঝে না থাকো তাহলে নিচে আমার ডিসক্রিপশন বক্সে আমার বিভিন্ন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখানে যেয়ে আমাকে নক করতে পারো। এছাড়া তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমি আমার গ্রুপে তোমাদের হিসাব বিজ্ঞানের উপরে পরীক্ষা নিচ্ছি রেগুলার, তোমরা চাইলে সেই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে পারো। আর সর্বশেষ যে কথা বলবো, তুমি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাথে থেকে বেল আইকনটি ক্লিক করবে। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর আমি মূলত তোমাদের এখানে অ্যাডমিশনের জন্য বিভিন্ন রকম টপিকের উপর ভিডিও করে থাকি। আর যেসব ভিডিওগুলো করি সেগুলো তোমাদের জন্য খুবই উপকারী এবং বিশেষ করে ম্যাথের জন্য খুবই উপকারী। কারণ হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে এমন এমন ম্যাথ আছে যা অ্যাডমিশনে আসে কিন্তু তোমরা অনেকেই পারো না। তোমরা চাইলে আমার সাথে থেকে সেই ভিডিওগুলো দেখতে পারো। এছাড়া তোমাদের যদি কোনো অঙ্কে বা কোনো টপিকের সমস্যা থাকে তুমি আমাকে নিচে কমেন্ট বক্সে জানাতে পারো। তোমরা কমেন্ট বক্সে তোমাদের সমস্যা এবং কোন কোন টপিকে তোমাদের ভিডিও লাগবে তোমরা জানাও। আমি চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটি টপিক এবং প্রত্যেকটি সমস্যার উপর ভিডিও করে তোমাদের সমাধান করতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।